স্বামী নামক অজানা ভয় গল্পের ১৩ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যায়। যা জানতে চেয়েছি উত্তর দিবেন। আজকে আপনাকে উত্তর দিতেই হবে, না হলে আমি এখান থেকে এক পাও নড়ব না, বলল নূর। সাদাফ মুচকি হেসে নূরের থুতনিতে ধরে মুখটা উপরের দিকে তুলল। সাদাফের মুখ ধুয়ে ধুয়ে পানি পড়ছে নূরের মুখের উপরে। সাদাফ ঘোর লাগা কণ্ঠে বলল, তুই শিওর উত্তর না দিলে তুই সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না? বোকা নূর বুঝতে পারল না সাদাফের কথার অন্তর্নিহিত অর্থ। বলল, হ্যাঁ বলেছি তো, এক পাও নড়ব না। সাদাফ দুষ্টুমি করে নূরকে ভয় দেখানোর জন্য সাথে সাথে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। নূর সাথে সাথে বলে উঠল, কি করছেন, দরজা লাগাচ্ছেন কেন? সাদাফ বলল, যেহেতু লম্বা সময় এখানে থাকবে তাই ভাবলাম দরজা লাগিয়ে দেই, কখন কি ঘটে যায় বাইরে থেকে যেন কেউ টের না পায়। আর তোর লজ্জা না থাকতে পারে, আমার আছে। সাদাফ এবার যেন একটু সিরিয়াস হলো। নূরের দিকে তাকিয়ে বলল, নূর তুই কেন চাস না আমি বিয়ে করি, বল? নূর ওইভাবেই দুই হাত বুকে আড়াআড়ি করে বেঁধে আমতা আমতা করে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন, আমাকে ভালোবাসেন নাকি বাসেন না? যদি সাবা আপুকে বিয়ে করবেন, তাকে ভালোবাসেন, তাহলে আমার সাথে এসব কেন করেন? আজকে আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সাদাফ বলল, তার আগেও আমি তোকে একটি প্রশ্ন করেছিলাম, কেন তুই আমাকে অন্যান্য কাজিনদের মতো বা ভাইয়ের নজরে দেখিস না? কেন আমি তোর সাথে এসব করার পরও তুই আমার নামে কারো কাছে নালিশ করিস না? কেন আমার অন্য কারো সাথে বিয়ে হবে মানতে পারছিস না? তুই কি অনুভব করিস আমাকে নিয়ে? আমার স্পর্শ তোর জঘন্য লাগে না কেন? একটা মেয়ে কার স্পর্শে শিহরিত হয় জানিস? বলেছিলাম তুই তোর নিজের মনকে প্রশ্ন কর। উত্তর পেয়েছিস নূর? ঘোর লাগা কণ্ঠে জানতে চাইল সাদাফ। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। নূর ভিতরে ভিতরে জানে উত্তর পেয়ে গেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কেন লোকটি বুঝে নিচ্ছে না? এত কিছু বুঝে এত বয়স হয়েছে, নূর একটা ছোট্ট মানুষ, কেন ওর মনের কথা বুঝতে পারে না সাদাফ ভাই? নূরের খুব অভিমান হচ্ছে। এই যে নূর সাদাফের সবকিছুতেই এত অধিকার খাটায়, এটা কি সাদাফ ভাই বুঝতে পারে না? অভিমান হচ্ছে, বড্ড অভিমান হচ্ছে। কথা বলবে না নূর সাদাফের সাথে। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল নূর। ও একটা ছোট্ট মেয়ে, ওকে কেন মুখ ফুটে বলতে হবে ভালোবাসি? উনি কি একটু বলতে পারে না? নূরের কি বুঝি ভালোবাসি বলতে লজ্জা লাগে না? নূর কি এতটাই নির্লজ্জ? মনে মনে ভাবতে লাগল নূর। সাদাফ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে তাকিয়ে রইল নূরের দিকে। এদিকে রুমে দরজা লাগিয়েই দেয়ালের সাথে চেপে ধরল সাইমন রিমাকে। রিমা বলল, কি করছো, কেউ দেখলে কি বলবে? সাইমন বলল, আগে আমার প্রশ্নের উত্তর দে। ভদ্র মানুষের মতো তুই আমার ফোন কল এড়িয়ে চলছিস, আমাকে এড়িয়ে চলছিস। কি করেছি আমি? তোর সাথে আমার কিছু হয়নি যতদূর আমার মনে পড়ে। গাজীপুর থেকে আসার পর এমন কি হয়ে গেল? কেন তুই এমন মনে করছিস? কেন উত্তর দিচ্ছিস না? কেন আমার আশেপাশে তোকে দেখি না? কেন আমার সবকিছু তুই গুছিয়ে দেস না এখন? রাগের বসায় রিমার হাত দুটো চেপে ধরে কথাগুলো বলল সাইমন। রিমার রাগে ক্ষোভে বলল, পারবো না আমি, আমার ঠেকা পড়েনি আমার এসব কাজ করার জন্য। যাও বিয়ে করো, গার্লফ্রেন্ড আছে তাকে দিয়ে করাও। সাইমন অবাক হয়ে গেল। বিয়ে করবে, গার্লফ্রেন্ড আছে? কি বলছে মেয়েটা? গার্লফ্রেন্ড কোত্থেকে পেল? আর বিয়েই বা কিভাবে হবে? যেখানে এখনও সাদাফ ভাইয়ের বিয়ে হয়নি, সেখানে সাইমনের তো বিয়েরই বয়স হয়নি। অবাক হয়ে বলল, কার গার্লফ্রেন্ড, কিসের বিয়ে? কি আবল তাবল কথা বলছিস? গার্লফ্রেন্ড কোত্থেকে পাবো? আর তোকে কে বলল আমার বিয়ে, আমার গার্লফ্রেন্ড আছে? হাওয়ায় হাওয়ায় কথা ভাসে, আমি তো কোনোদিনও তোকে মুখে কথা বলিনি। নীলা রহমান লেখিকা। রিমা এবার সজোরে একটি ধাক্কা লাগালো সাইমনকে। বললে, এত কিছু আমি শুনতে চাই না, রুম থেকে বের হও, সবাই দেখলে খুব খারাপ হয়ে যাবে, এক্ষুনি যাও। বলে যেই বিছানার দিকে যাবে, অমনি সাইমন আবার রিমাকে হাত ধরে হ্যাচকা টানে নিজের বুকের সাথে লাগিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস কিন্তু রিমা, আমার কিন্তু ধৈর্যের সীমা আছে, সীমা অতিক্রম করবি না। রিমা রাগে হিসিয়ে বলল, অতিক্রম করলে কি করবে? যাও, করলাম অতিক্রম, এক্ষুনি বের হও আমার রুম থেকে। সাইমন অপলক তাকিয়ে রইল রিমার দিকে। রাগ কোনোভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, করে ফেলল অদ্ভুত এক কাজ। সাথে সাথে আঁকড়ে ধরল রিমার ঠোঁট। শরীরের যত ক্ষোভ ও যত রাগ সব যেন ঝেড়ে ফেলতে লাগলো রিমার ঠোঁটের উপর। রিমা সাথে সাথে যেন পাথর হয়ে গেল। দুই হাত দিয়ে আঁকড়ে ধরল সাইমনের শার্টের কলার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু সাইমনের শক্তির সাথে পেরে উঠল না রিমা। সাইমন রিমার মাথার পিছনে চুল আঁকড়ে ধরে নিজের মর্জি চালাতে লাগল। ঠিক 1 মিনিট ধরে চুমু খেল সাইমন। 1 মিনিট পর ধীরে ধীরে রিমাকে ছেড়ে দিলে রিমা কিছুটা সময় নিল ধাতস্থ হওয়ার। সাইমন তাকিয়ে আছে রিমার দিকে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো সাইমনের উপরে অত্যাচার। চড়, থাপ্পড়, ঘুষি একটাও যেন থেমে নেই।
রিমা একনাগাড়ে বলতে লাগলো, বাইরে লুচ্ছামি করবি, গার্লফ্রেন্ড আছে বাসায়, বিয়ে করবি, তোর এত বড় সাহস হলো কেন, তুই আমাকে চুমু খেলি শয়তান। সাইমন যেন অবাক হওয়া ভুলে গেল। এক, রিমা ওকে তুই করে বলছে, দ্বিতীয়ত এত ছোট হওয়া সত্ত্বেও বয়সে চড় থাপ্পড় ঘুষি মারতে মারতে সাইমনকে নিয়ে বিছানায় ফেলে দিল নীলা রহমান। সাইমনের উপর চড়ে কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোর এত বড় সাহস কেন, তুই বাইরে প্রেম করে বেড়াস আর আমার ঠোঁটে চুমু খেলি? আমার জীবনের প্রথম চুমুটা এখন ফেরত দে চুমু। শয়তানের বাচ্চা বলতে গিয়েও আবার থেমে গেল রিমা। সাইমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিমার দিকে। রিমার হাত দুটো চেপে ধরে রেখেছে সাইমন। কিছুক্ষণ আগেই রিমা বারবার এভাবে আক্রমণ করায় রিমাকে বিছানায় ফেলে দিয়ে রিমার উপরে হালকা ঝুঁকে হাত দুটো বিছানা চেপে ধরে রেখেছে সাইমন। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, মেরে ফেলবি? তোকে তো আমি সহজ সরল মেয়ে মনে করেছিলাম, তুই তো পুরো একটা ডাকিনি। আর চুমু খেয়েছি, চুমু এখন কিভাবে ফেরত দিব আমি? ঠিক আছে, তারপরও তোর যেহেতু ফেরত লাগবে, চুমু ফেরত যা এখনই দিয়ে দিচ্ছি। তুইও কি মনে রাখবি আমি কোনোদিন কারো কাছে ঋণী থাকি না, তোর কাছে ঋণী থাকবো না। বলেই সাথে সাথে আবার রিমার ঠোঁট আঁকড়ে ধরল সাইমন। কোষে একটা চুমু খেয়ে রিমাকে ছেড়ে দিল। রিমা যেন অবাক হত ভুলে গেল। ফেরত দিতে বলেছিল কি, মহা ভুলটাই না করেছে রাগের মাথায় রিমা। ও তো আরও এই সুযোগে আরও একটা খেয়ে বসল। রিমা এবার ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল, বলল, তুই আমাকে আবার চুমু খেলি? সাইমন এবার রিমার কানের কাছে ফিসফিস করে বলল, একদম কান্না করবি না, সবাই শুনে ফেলবে। আর সাহসের কি আছে এখানে? চুমু খেয়েছি, 101 বার খাবো, যখন আমার ইচ্ছা হবে তখন আমি খাবো। তোর সাথে তো আমি কথা বলতে এসেছিলাম, বারবার সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, তুই একটিও গ্রহণ করিসনি। আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর সুদূর ভবিষ্যতে আমার কোনো বিয়েও হচ্ছে না। তবে এতটুকু শিওর থাক, আমার সব কাজ তোকেই করতে হবে। তুই আগে করেছিস, তাহলে এখন থেকে তোকেই করতে হবে। যদি খালি একবার বলিস তুই কাজ করতে পারবি না, তাহলে এইভাবেই তোর উপরে চুমুর বৃষ্টি হবে। বিছানায় শুয়ে আছে হুমায়ুন রহমান ও নওরিন আফরোজ। হুমায়ুন রহমান ভাবছেন ছেলের কথা, বিছানায় এপাশ ওপাশ করছেন, ঘুমাতে পারছেন না। নওরিন আফরোজ আমতা আমতা করে বলল, জেগে আছেন? একটি কথা বলতে চাইছিলাম। হুমায়ুন রহমান এমনিই জেগেছিল, তাই বলল, হ্যাঁ বলো, তুমি ঘুমাওনি কেন? নওরিন আফরোজ বলল, আপনিও তো ঘুমাননি। আচ্ছা, আপনার সাথে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম, জানি না কিভাবে বলবো, ভয় ভয় লাগছে। অভয় দিলে বলতাম। এত ভনিতা করে তো কখনো অনুমতি নিয়ে কথা বলনি আমার সাথে, আজ এমন কি হলো শুনি? বলল হুমায়ুন রহমান। নওরিন আফরোজ একটু মুচকি হাসলেন, হেসে বললেন, কথাটা তো আপনাদের কলিজাকে নিয়ে, তাই অনুমতি নিয়ে কথা বলতে হয়। কলিজা মানে কার কথা বলছো, রিমা নাকি নূর? জানতে চাইল হুমায়ুন রহমান। নূরের বিষয়ে বলতে চাইছিলাম, অভয় দিলে বলতাম, বলল নওরিন আফরোজ। হুমায়ুন রহমান বলল, ভনিতা না করে বল, কি হয়েছে? আবার কি নালিশ নিয়ে এসেছ আমার কলিজাদের নামে? নওরিন আফরোজ বলল, এবার কোনো নালিশ নিয়ে আসিনি, সম্বন্ধ নিয়ে এসেছি। সোজাসাপটা কথা বলতে চাই, নূরকে আমরা বাইরে দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমি চাই নূর আমার সাদাফের বউ হয়ে আমার ঘরে আসুক। হুমায়ুন রহমান এতটাই অবাক হলেন, কিছু বলতে ভুলে গেলেন। সাথে সাথে বিছানায় চট করে উঠে বসলেন। বসে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি বললে, আরেকবার বলো তো? নওরিন আফরোজ আমতা আমতা করে বললেন, না মানে আমি চাই নূর সাদাফের বউ হোক। আমি চাই না নূর অন্য কোনো বাড়িতে যাক। আমার বাড়ির মেয়ে আমার বাড়িতেই থাকুক। ভীষণ মায়াবী, ছোটবেলা থেকে আমি ওকে মেয়ের মতো মানুষ করেছি। আমার একদম সইবে না নূর অন্য কোনো বাড়ির বউ হলে। আর যেখানে আমার ছেলে বিয়ের উপযুক্ত আছে, সেখানে আমি অন্য কোনো জায়গায় কেন দিব আমার মেয়েকে? নীলা রহমান। এদিকে ফজলুর রহমান গুরুতর চিন্তায় মগ্ন। ভাই কি বুঝাতে চাইলেন? সাদাফ এখনও নূরকে চাইবে? কিভাবে চাইবে? যদি চায় তাহলে ফজলুর রহমান কি করবে? একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, বংশের বড় ছেলে সাদাফ, যদি কোনো কিছু চেয়ে বসে ফজলুর রহমানের কাছে, উনি কি পারবে খালি হাতে ফেরাতে? কিন্তু নূর যে বড় অবুজ আর ছোট, আর তাছাড়া সাদাফ যে মুখ ফুটে বিয়ে করতে চাইল, বলল পাত্রী ঠিক করা আছে, পাত্রীকে নাকি ওনারা সবাই চেনে। তাহলে আসলে কি বুঝাতে চাইলেন ভাই? এটা ভাবতে ভাবতেই ঘুমাতে পারল না ফজলুর রহমান। এদিকে দীর্ঘ সময় পানিতে ভিজে থাকার কারণে নূরের সারা শরীর কেঁপে উঠে জ্বর চলে এসেছে। সাদাফ পড়ে গেছে মুশকিলে। দুষ্টুমি করতে গিয়ে মেয়েটার জ্বর বাঁধিয়ে দিল সাদাফ। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নূরের জ্বর কমানোর জন্য, কিন্তু কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। সাদাফ বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। রাতে সবাইকে ডাকতে গেলে সবাই অবাক হয়ে যাবে। নূর কেন এই রুমে এবং ভেজা অবস্থায়? সবাইকে কি জবাব দেবে সাদাফ? তাই সিদ্ধান্ত নিল কাউকে কিচ্ছু জানাবে না, সারা রাত নিজেই সেবা করবে। ভোর রাতের দিকে নূরকে রেখে আসবে নূরের রুমে। যেই ভাবনা সেই কাজ। একটি চাদর দিয়ে প্রথমে নূরকে কভার করে দিল, তারপর আলমারি খুলে একটি শার্ট এবং একটি ট্রাউজার বের করে রুমের দরজা লাগিয়ে দিল। ঘরের বাতি অফ করে দিল সাদাফ।
তারপর চাদরের নিচে একটু একটু করে নূরের জামাটি খোলার চেষ্টা করল সাদাফ। ভাগ্যিস পিছনে চেন দেওয়া জামা ছিল। পিছনে চেন খুলে একটু একটু করে জামা পরিবর্তন করে দিল সাদাফ। নূরের ড্রেস পরিবর্তন করে শুকনো টাওয়েল দিয়ে নূরকে সুন্দর করে মুছিয়ে দিয়ে আরও একটি কম্বল এনে নূরের গায়ে জড়িয়ে দিল সাদাফ। নূরের কানে ফিসফিস করে বলল, আমাকে মাফ করে দিস, তোর অনুমতি ছাড়া তোকে ছুঁয়েছি, তোর ড্রেস পরিবর্তন করেছি, কিন্তু আমার অধিকার আছে তোর উপর। নূরের ঠোঁটে হালকা করে একটু চুমু খেল সাদাফ। তারপর কানে ফিসফিস করে বলল, তুই কি শুনতে পাচ্ছিস নূর? আমি তোকে ভীষণ ভালোবাসি, যা বলে প্রকাশ করার ভাষা আমার নেই, তাই শুধু তোকে চেয়েই গেছি রাগলের মতো। আজ বলছি ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি নূর। এক আকাশ পরিমাণ বা এক সমুদ্র পরিমাণ পরিমাপ করতে পারবো না, শুধু জানি নিজের চেয়েও বেশি ভালোবাসি তোকে। রাত্রি প্রহর 2টো, সময় হু হু করে কেটে যাচ্ছে। নূরের জ্বর কোনোভাবে থামছে না, শরীর কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসছে। পরপর 2টি কম্বল দিয়ে নূরকে ঢেকে দিল, তারপরও কাঁপুনি থামছে না। বাড়ির কাউকে জানাবে কি জানাবে না সেই চিন্তায় সাদাফ ভাবল, এই মুহূর্তে যদি বাড়ির কেউ জানে তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এর চেয়ে ভালো নিজে থেকে কমানোর চেষ্টা করুক। নীলা রহমান এই মুহূর্তে তো আর তেমন কিছু করারও নেই। যা যা রেমিডি নেওয়া প্রয়োজন তা সবই গ্রহণ করেছে সাদাফ। সাদাফের নিজের করা কাজের উপর নিজেরই বিরক্তি হলো। একটুখানি শাস্তি দিতে চেয়েছিল মেয়েটাকে, কিন্তু এমন কিছু হয়ে যাবে বুঝতে পারেনি। অনুশোচনায় ভুগছে খুব। নূরের কপালে হাত দিয়ে দেখল প্রচণ্ড জ্বর। নূর কাঁপছে, ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। কিছুক্ষণ আগে নূরকে জোর করে এক বাটি স্যুপ এবং একটি নাপা খাইয়ে দিয়েছিল সাদাফ। এখনও জ্বর কমছে না। ভাবল একটু পরে কমে যাবে, ওষুধের প্রভাব শুরু হতে একটু সময় লাগবে। সাদাফ নূরের কাঁপুনি দেখে বিছানায় উঠে বসল। বসে নূরকে খুব ধীরে ধীরে নিজের কোলে নিয়ে কোনো মতে বুকের সাথে চেপে ধরে নিজের শরীরের উষ্ণতা দিতে লাগল। মানুষের শরীরের তাপমাত্রা 2টি কম্বলের চাইতেও অনেক বেশি হবে, সেই চিন্তা করেই নিজের গায়ের সাথে নূরকে জড়িয়ে ধরে রাখল। সাদাফের শরীর যেন মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়ে যাচ্ছে সারা শরীর। নূরের গরম উষ্ণ নিঃশ্বাস সাদাফের বুকটা যেন ঝলসে দিচ্ছে। তারপরও পরম স্নেহের সাথে নূরকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মাঝে মধ্যে কপালে চুমু এঁকে দিচ্ছে সাদাফ। নূর বিড়বিড় করে কিছু একটা বলছে। সাদাফ নূরের মুখের কাছে কান নিয়ে গেল শুনতে। নূরের বিড়বিড় করে বলা কথা সাদাফ শুনতে না পারায় আর একটু ঝুঁকল। ঠিক নূরের ঠোঁটের কাছে কান নিয়ে যেতেই নূরের উষ্ণ গরম ঠোঁটের স্পর্শ পেল সাদাফ। সাথে সাথে শিহরিত হল সাদাফ। গায়ে প্রত্যেকটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। হঠাৎ নূর সাদাফকে এত কাছে পেয়ে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে পাগলের মতো সাদাফের গালে গলায় বুকে চুমু খেতে লাগল নূর। বলতে লাগল, আপনি শুধু আমার, আপনি অন্য কারো না। আপনি বিয়ে করলে কিন্তু আমি বউকে মেরে ফেলব। আপনার কেন বিয়ে করতে হবে সাদাফ ভাই? আমি আছি না। এই যে আপনার ছোট্ট নূর আপনাকে কত ভালোবাসে, আপনার কেন বিয়ে করতে হবে? বলে আবারও সাদাফকে চুমু খেতে লাগল নূর। একদিকে সাদাফের উপরে চলছে নূরের ভালোবাসার উষ্ণ পরশ, তার উপরে এই বোকামের বোকা কথা। সাদাফ হাসবে নাকি শিহরিত হবে নিজেই ভুলে গেল। কিছুক্ষণ বাদে নূরের হাত শিথিল হল। ধীরে ধীরে সাদাফকে ছেড়ে আবার সাদাফের বুকে মাথামুখ গুঁজে দিয়ে জোরে জোরে হাঁপাতে লাগল। নূরের তপ্ত শ্বাস সাদাফের বুক যেন এফোর ওফোর করে দিচ্ছে। তারপরও সাদাফ দাঁত দিয়ে ঠোঁট চেপে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে নূরকে সারা রাত নিজের বুকের সাথে চেপে রাখল। ভোর 5টা। ধীরে ধীরে সাদাফ দেখল নূরের শরীর থেকে ঘাম ছুটছে, তার মানে জ্বর ছাড়ছে। এদিকে সাদাফ ঘেমে যুবতুবু অবস্থা, নূরের উষ্ণতার জন্য। নূরকে কোনো মতে সাদাফ আস্তে করে বিছানায় শুয়ে দিল। তারপর টি-শার্টটি খুলে ফ্রেশ হয়ে আবার আসলো নূরের কাছে। একটি শুকনো টাওয়েল এনে নূরের সারা শরীর সুন্দর করে মুছিয়ে দিল। কম্বলটা নূরের গা থেকে সরিয়ে দিল। ভোর 5টা। সাদাফ নূরকে কোলে তুলে নিল। নূরের মুখটির দিকে তাকিয়ে একটু মুচকি হাসল সাদাফ। নূরের পরনে সাদাফের একটি টি-শার্ট এবং একটি ট্রাউজার, যা ছোট্ট নূরের শরীরের তুলনায় অনেক বড় এবং ঢিলে ঢালা। নূরকে দেখে কেমন হাসি পাচ্ছে সাদাফের। পরক্ষণে ভাবল তাড়াতাড়ি নূরকে রুমে রেখে আসতে হবে, না হলে সবাই টের পেয়ে যাবে। তাই দরজা খুলে ধীরে ধীরে নূরের রুমের দিকে এগোতে লাগল সাদাফ। নূরের রুমে ঢুকে নূরকে বিছানায় যেই শোয়াবে অমনি ঘরের লাইট জ্বলে উঠল। সাদাফের গলা শুকিয়ে গেল। তাকিয়ে দেখল হুমায়ুন রহমান লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। সাদাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সাদাফ বাবাকে দেখে মাথা নিচু করে একটু মুচকি হাসল। তারপর বলল, এভাবে না বলে আসে কেউ? হুমায়ুন রহমান বলল, বেয়াদ্দব একটা, দিন দিন তুই অনেক অসভ্য হয়ে যাচ্ছিস।
আর নূর তোর কোলে কি করছে? আর ওর গায়ের কাপড় চোপড়ের কি অবস্থা? তোর কাপড় চোপড় পরে আছে কেন? তুমি বাবা হয়ে কিছু করতে না পারলে এখন আমার অসভ্য হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর দেখতে যখন পাচ্ছ আমার কাপড় চোপড় পরা, বাবা হয়ে আবার ছেলেকে জিজ্ঞেস করছো কেন? লজ্জা তো তোমারও বেশি নেই, বলল সাদাফ। লে হুমায়ুন রহমান, সবাই তোকে ভদ্র মনে করে, আমি জানি তুই কি। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় শিখলি না? না, সেই ছোটবেলা থেকে এরকম। সবাই মনে করে তোর মতো ভদ্র ছেলে তা আশেপাশে 10 গ্রামে খুঁজলে একটা পাওয়া যাবে না। আমি বাবা, আমি জানি কি ছেলে পয়দা করেছি আমি। সেই ছোটবেলা থেকে তুই আমাকে ব্ল্যাকমেল করে আসছিস। ব্ল্যাকমেলের কি আছে? বাবা হও তুমি, ছেলের ভালোর জন্য তুমি কিছু করবে, সেটাকে ভালোবাসা বলে, ব্ল্যাকমেল বলে না। বুঝি না মা তোমাকে সহ্য করে কিভাবে। আর আমি খারাপ কি করেছি? দুনিয়ায় কেউ বলতে পারবে তোমার ছেলে খারাপ? তুমি বাবা, তুমি আমার প্রকৃত রূপ চিনেছ, তোমাকে আমি চিনিয়েছি। তোমার সাথে কি চাও আমি অভিনয় করি? আর ভুলে যেও না, ফ্যাক্টরি মেশিন যেরকম হবে প্রোডাক্টও সেরকমই বেরোবে। তাই আমাকে কিছু বলার আগে নিজের দিকে যে 4টে আঙুল উঠেছে সে আঙুলগুলো দেখে নিও। হুমায়ুন রহমান হা হয়ে গেলেন ছেলের কথা শুনে। বাবার সাথে নাকি এই কথা, অথচ আশেপাশে মানুষের সামনে চোখ তুলে তাকায় না পর্যন্ত, মাথাটা নিচু করে রাখে। সেই ছেলে আর বাবাকে বলছে মেশিন খারাপ, চিন্তা করা যায়। তারপর ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, তুমি এখন এই রুম থেকে যাও, নূরকে আমি ঠিক মতো শোয়াবো, যাও। আর কি হয়েছিল নূরের? ওকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না, অসুস্থ মনে হচ্ছে দেখে। বলেই নূরের গায়ে হাত দিয়ে দেখল এই মুহূর্তে ঠান্ডা, তবে কেমন ভেজা ভেজা ভাব। বুঝল জ্বর-টর হয়েছিল। বলল, নূরের কি জ্বর এসেছিল? কিভাবে হলো? আর ও তোমার রুমে কিভাবে গেল? সত্যি করে বল, কি করেছিস? সাদাফ বলল, আমি কি করেছি মানে? তোমার আদরের ভাতিজি বরং আমাকে... থাক ওসব কথা, তোমরা তো ওকে সবসময় ছোট মনে করো। তোমার নূর জ্বরের অবস্থায় হেঁটে হেঁটে আমার রুমে চলে গেছে। আমি তো ভদ্র ছেলে, ওকে রুমে দিয়ে যেতে এসছি। আর বুঝলাম নূর তোমার কলিজা, তাই বলে তুমি সবসময় নূরের রুমে এরকম ঘাপটি মেরে বসে থাকো কেন? যখনই আমি আসি তখনই তোমার সাথে দেখা হয়ে যায়। এই জন্যই বাবা হই যে তোর, ওই যে আমার ফ্যাক্টরির প্রোডাক্ট তুই, তাই সেজন্য জানি এখানে আসলে তোকে খুঁজে পাওয়া যাবে। আর খবরদার নূরকে নিয়ে একটা বাজে কথা বলবি না। এদিকে রিমা নিজের রুমে বিছানায় ছটফট করছে, সারা রাত ঘুমাতে পারছে না। কি হয়ে গেল? কি কাণ্ড ঘটিয়ে ফেলল সাইমন? সকালবেলা মুখ দেখাবে কি করে? রাগের মাথায় চড় থাপ্পড় দিয়ে তো রুম থেকে বের করে দিয়েছে, কিন্তু সকাল হলে সবার সামনে মুখ দেখাবে কিভাবে? লজ্জায় সারা শরীর কাঁপতে লাগল রিমার। এদিকে সাইমনেরও সেম অবস্থা, ঝোঁকের মাথায় একটি কাণ্ড তো ঘটিয়ে ফেলেছে। কেন করল এই কাজ এখনও জানে না। সবসময় তো বন্ধুর মতো বোনের মতোই মিশেছে, হঠাৎ কি এমন হয়ে গেল? ঠাসঠুস করে চুমু খেয়ে বসল। সাইমনের লজ্জা লাগছে, কপাল ঘেমে চুইয়ে চুইয়ে ঘাম বের হচ্ছে। টেবিল চেয়ারে বসে আছে, বিছানায় যেতেই পারছেন না, ছটফট করছে সাইমন। মনে মনে ভাবছে সকাল হলে না জানিয়ে ডাকিনিটা কি করে আল্লাই জানে। মনের ভিতরে কেমন দূর দূর করছে। রিমার দিকে তাকাবেই বাকি করে। সম্পর্কটা যে এখন একটু অন্যরকম হয়ে গেল। এতদিন তো চাচাতো বোন ছিল, বন্ধুর মতো ছিল। কালকে থেকে কেমন হবে সম্পর্ক? কিভাবে মোকাবিলা করবে রিমা? বুঝতে পারছে না সাইমন।